নতুন সরকার ক্ষমতায় আসার পর মানুষ আশা করছিল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে, কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি? অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দেশের অর্থনীতির কঠিন পরিস্থিতি সামাল দিতে ট্যাক্স বা কর বাড়াতে হবে। ট্যাক্স বাড়ানো মানেই সাধারণ মানুষের ঘাড়ে দ্রব্যমূল্য এবং খরচের বাড়তি চাপ। এর মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরেকটি ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, সংকট উত্তরণে ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিং সহ্য করা শ্রেয়। তার মানে কি? তার মানে হলো এখন এই প্রচণ্ড গরমে বিদ্যুৎ থাকবে না, মানুষকে হাত পাখা দিয়ে গরম ঠেকাতে হবে, আর শিল্প কলকারখানায় মারাত্মকভাবে ব্যাহত হবে। নতুন সরকারের জন্য এটি একটি ভয়াবহ বিপদের অশনি সংকেত। অর্থনীতি এবং জনজীবনের এই দুই খাড়া যদি মানুষের ঘাড়ে পড়ে, তবে বিএনপি সরকার খুব দ্রুত জনরোষের মুখে পড়বে। নতুন সরকারকে একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। তারা যদি মনে করে থাকেন যে জুলাই গণ অভ্যুত্থান শুধু চাকরির কোটার কারণে হয়েছিল, তবে তারা ইতিহাসের ভুল পাঠ নিচ্ছেন। কোটা আন্দোলন দমনে সরকারের বর্বরতায় হয়তো চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল, কিন্তু মানুষ আসলে আগে থেকেই প্রচণ্ড ক্ষিপ্ত ছিল শেখ হাসিনা সরকারের উপর। আর সেই ক্ষোভের মূল কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনীতির বেহাল দশা। একটু পেছনের ইতিহাস দেখুন। শেখ হাসিনা 2013 সাল থেকে পরের 9 বছরে দুটি ভুয়া নির্বাচন, গুম, বিচার বহির্ভূত হত্যা, গায়েবী মামলা এবং ডিজিটাল আইনের মাধ্যমে বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মানুষ ক্ষিপ্ত হলেও তখনও কিন্তু তারা রাস্তায় নামেনি। কেন? কারণ অর্থনীতি তখনও ভালো ছিল, দ্রব্যের দাম কম ছিল। 2007 থেকে 8 সালেও ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারকে বিদায় নিতে হয়েছিল বৈশ্বিক মন্দা, চালের দাম 20 টাকা থেকে 40 টাকা হওয়া এবং সিডর ও বন্যার কারণে অর্থনীতি ভেঙে পড়ার কারণে। পেটে ভাত থাকলে মানুষ সাধারণত স্বৈরাচারও মেনে নেয়, কিন্তু পেট খালি হলে মানুষ রাজপথ কাঁপিয়ে দেয়। জুলাই বিপ্লব ছিল সেই খালি পেটেরই বিস্ফোরণ। 2009 সাল থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে, জ্বালানির দাম কমে যায়। চামচারা একে বলতো হাসিনা ম্যাজিক, কিন্তু আসলে এর পুরোটাই ছিল বৈশ্বিক সুবিধা। সেই সময় একটি বিশাল নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়, যারা খাওয়া পড়া নিশ্চিত করতে পেরেছিল। এই শ্রেণীটি 2014 এবং 2018 সালের ভুয়া নির্বাচনে চুপ ছিল, কিন্তু এই শ্রেণীর অর্জিত প্রিভিলেজ বা তাদের সুবিধা চরম আঘাতপ্রাপ্ত হয় 2020 সালে। করোনা মহামারীর সময় অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিয়ে যে লকডাউন দেওয়া হয়েছিল, তা ছিল বাংলাদেশের মতো ইনফরমাল ইকোনমি দেশের জন্য সম্পূর্ণ আত্মঘাতী। লাখ লাখ মানুষ কাজ হারায়, আর ঠিক সেই সময়টাতেই নগ্নভাবে প্রকাশ পেতে শুরু করে ব্যাংকিং খাতের আসল চেহারা। লকডাউনের পর এলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আমদানি ব্যয় বাড়লো, আর শেখ হাসিনার বড়াই করা $49 বিলিয়ন রিজার্ভ কমতে শুরু করলো। আর এই পতনের চেইন রিয়াকশনটা ত্বরান্বিত করলো এস আলম গ্যাং। তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করায় রেমিটেন্স এবং রপ্তানির ডলার আসা কমতে শুরু করলো। আর ঠিক সেই সময় শেখ হাসিনার দুই অযোগ্য গভর্নর ডলারের দাম কৃত্রিমভাবে 94 টাকায় ধরে রেখে কফিনে শেষ পেরেক ঠুকলেন। আমদানিকারকরা ব্যাংকে এলসি পাচ্ছিল না, কালোবাজারে 127 টাকায় ডলার কিনতে হচ্ছিল, ফলে সব পণ্যের দাম হু হু করে বেড়ে যায়। অন্যদিকে রেমিটেন্সের ডলার দেশে আনলে ব্যাংক দিত মাত্র 94 টাকা। তাই প্রবাসীরা ব্যাংকে ডলার না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে কালোবাজারেই ডলার বেচতে শুরু করলো। পুরো অর্থনীতিটা এস আলম আর হুন্ডি ব্যবসায়ীদের পকেটে চলে গেল। অর্থনীতির পাশাপাশি জুলাই অভ্যুত্থানের আরেকটি বড় এবং নীরব কারণ ছিল প্রাকৃতিক, তা হলো এল নিনো। এর প্রভাবে 2018 সাল থেকে গরম বাড়তে শুরু করে এবং 2023-24 সালে তা চরম পর্যায়ে পৌঁছায়। তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা দেশে বৃদ্ধি পায়, কিন্তু ডলার সংকটে হাসিনা সরকার গ্যাস কয়লা আমদানি করতে পারছিল না। 2024 সালের এপ্রিল মে মাসে টানা 32 দিন যে তাপপ্রবাহ ছিল, তা বাংলাদেশের নজিরবিহীন। এর উপর 2023 এবং 24 সালের শীতের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিতে টানা 2 বছর ফসল নষ্ট হয়। ব্রয়লার মুরগি 250 টাকা, ডিম 16 টাকা হয়ে যায়। গ্যাস বিদ্যুতের অভাবে শিল্প কলকারখানা বন্ধ হতে শুরু করে, মানুষ গরিব হতে শুরু করে। এই অসহনীয় গরম, লোডশেডিং এবং ক্ষুধার জ্বালাই মানুষকে 24 জুলাইয়ে রাস্তায় নামিয়েছিল। এখন অনেকে মনের প্রশ্ন আসতে পারে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এত সমালোচনা সত্ত্বেও কিভাবে টিকেছিল এবং কেন তিনি গ্রামে গঞ্জে এখনও এত জনপ্রিয়? এর উত্তর হলো, ডলার পাচার বন্ধ করার পাশাপাশি ডক্টর ইউনূসের কপাল ছিল অত্যন্ত ভালো।
মহান আল্লাহর রহমতে এল নিলো বিদায় নিয়ে লা নিনা বা শীতকাল আসায় ডক্টর ইউনূসের সময়ে ফসল উৎপাদনের রেকর্ড হয়। 2025 সালে বছর জুড়ে মাত্র 2 দিন তাপপ্রবাহ ছিল, যেখানে 24 সালে ছিল 82 দিন। অস্বাভাবিক গরম কমায় বিদ্যুতের চাহিদা কমে, লোডশেডিং বিদায় নেয় এবং গ্যাস কয়লা আমদানির ব্যয় বেঁচে যায়। এই স্বস্তির কারণেই প্রান্তিক মানুষ এখনো বিশ্বাস করে যে ইউনূস ভালো কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু ডক্টর ইউনূসের সেই কপাল হয়তো বিএনপি সরকারের জন্য থাকছে না। আবহাওয়া বার্তা বলছে এবছর থেকে আবার গরম বাড়বে, মানে বিদ্যুতের চাহিদাও বাড়বে, গ্যাস ও কয়লার আমদানি বাড়াতে হবে। আর ঠিক এই কারণেই বিদ্যুৎ মন্ত্রী টুকু সাহেব আগেভাগেই বলে রেখেছেন যে লোডশেডিং সহ্য করাই শ্রেয়। কিন্তু মন্ত্রী মহোদয় কি বোঝেন না যে শিল্পে বিদ্যুৎ গ্যাস দিতে না পারলে উৎপাদন ব্যয় বাড়বে, রপ্তানি কমবে এবং কর্মসংস্থানও কমে যাবে। আর কর্মসংস্থান না থাকলে অর্থমন্ত্রী খসরু সাহেবের ট্যাক্স দেবে কে? এই মিউচুয়ালি ডিস্ট্রাকটিভ বা আত্মঘাতী পলিসি নিয়ে বিএনপির সরকার আসলে টিকে থাকতে পারবে কতদিন? এতক্ষণ আমরা দেশের ভেতরের অর্থনৈতিক সংকট, ট্যাক্স বৃদ্ধি এবং লোডশেডিং নিয়ে কথা বললাম, কিন্তু তারেক রহমানের সরকারের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত বা বিপদের ঘণ্টা বাজছে দেশের বাইরে থেকে। খেয়াল করে দেখুন, বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ শুরু হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত বা এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেছে। এই সংঘাত শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই পুরো দক্ষিণ এশিয়া এবং এর সাপ্লাই চেইনের ওপর একটি মারাত্মক প্রভাব পড়বে। আর এই অস্থিতিশীলতা যখন বাড়বে, তখন বাংলাদেশের মতো ভঙ্গুর অর্থনীতির দেশগুলো সবচেয়ে বেশি বিপদে পড়বে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের পাশাপাশি আরেকটি বিশাল টাইম বোমা টিক টিক করছে মধ্যপ্রাচ্যে। যে কোনো সময় ইরান এবং আমেরিকার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। যদি সত্যিই ইরান আমেরিকা যুদ্ধ বেঁধে যায়, তবে এর সরাসরি এবং সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে আন্তর্জাতিক তেলের বাজারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রকেটের গতিতে বাড়বে। আমরা একটু আগেই বলছিলাম যে আমাদের সরকারকে এই গরমে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস এবং কয়লা আমদানি করতে হবে। নতুন সরকারকে বুঝতে হবে 24-এর অভ্যুত্থান আবেগ বা কোটার কারণে ছিল না, এটা ছিল অর্থনৈতিক মন্দায় চাপে পড়া মানুষের বিস্ফোরণ। এই বিস্ফোরণ যাতে আবার না ঘটে, সেজন্য সরকারকে অবশ্যই ব্যাংক খাত রক্ষা করতে হবে। এস আলম বা বসুন্ধরার মতো বাটপার ব্যবসায়ীদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না। সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের শুরু করা অভিযান চালু রাখতে হবে। ডলারের সাথে আর কোনো এক্সপেরিমেন্ট করা যাবে না। বিদ্যুৎ খাত ঠিক রাখতে হবে। আর অবকাঠামো উন্নয়নে ধার করে হলেও প্রচুর খরচ করতে হবে, যাতে মানুষের পকেটে টাকা যায় এবং মানুষের কাজের সৃষ্টি হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়। যদি সরকার শুধু ট্যাক্স বাড়িয়ে আর লোডশেডিং দিয়ে দেশ চালাতে চায়, তবে কি হবে তা তো জানা আছে, মানে পতন নিশ্চিত।